ইউরিক অ্যাসিড একটি বর্জ্য পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্ট। এটা কিন্তু আমাদের শরীরে তৈরি হয়, একটা পার্ট অফ দ্য মেটাবলিজম। সুতরাং এটা কোনো বাইরে থেকে ঢুকে আসা কোনো বিষ নয়, এটা আমাদের শরীরে থাকে, একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। কিন্তু এটা যদি এক্সক্রিটরি প্রোডাক্ট যদি আমাদের শরীরে বেশি বেড়ে যায়, অর্থাৎ বেড়ে যায় দুটো সেন্সে হতে পারে। একটা হচ্ছে যে এর ইউরিক অ্যাসিডের প্রোডাকশন খুব বেশি পরিমাণে হচ্ছে, অথবা আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড যে ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে সেটা কিন্তু আমরা ঠিকভাবে বের করতে পারছি না। কিডনি যে ফিল্ট্রেশন হচ্ছে সেই ফিল্ট্রেশনটা ঠিকঠাকভাবে কাজ করছে না। এর ফলে কি হচ্ছে, ইউরিক অ্যাসিড আমাদের শরীরে যে লেভেলে একটা সেফ লেভেলে থাকা দরকার সেই লেভেলের থেকে কিন্তু বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হয়ে যাচ্ছে এবং সেটা ব্লাডে থাকছে। এবং সেইটা যখন আমরা ব্লাড টেস্টের মাধ্যমে যখন জানতে পারি যে হ্যাঁ এই লেভেলের উপরে পার্টিকুলার একটা লেভেল থাকে, মোটামুটি আমরা ধরি 6.5 বা 6.5 অবধি নর্মাল আমরা ধরি। তো 6 বা 6.5-এর উপরে যখন চলে যাচ্ছে তখন আমরা বলি সেফ লেভেল এর উপরে চলে গেছে এবং এটা কিন্তু আমাদের শরীরে ক্ষতি তৈরি করতে পারে। জলটা একটু বেশি করে খাবেন, সবজি জাতীয় জিনিসগুলো একটু বেশি রাখবেন, মাংস জাতীয় জিনিসটা একটু কম রাখবেন। আর রেগুলার একটা ডায়েট ফলো করবেন। এমন যেন না হয় যে আমি কোনো দিন হঠাৎ করেই হয়তো আমি মাংসটা বেশি করে খেয়ে ফেললাম, বা কোনো দিন হয়তো ডালটা আমি বেশি করে খেয়ে ফেললাম। এইটা যেন না হয়। একটা সুষম খাবার এবং রেগুলার একটা ডায়েটের ওপরে আমরা যদি চলাচল করি এবং জলটা বেশি করে খাই এবং ফল জাতীয় জিনিসপত্র যদি খাই, তাহলে কিন্তু আমরা এটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। আর এছাড়া কিন্তু কোনো পার্টিকুলার কোনো হোম রেমেডি নেই। আমরা প্রায়ই শুনি শরীরে ইউরিক অ্যাসিড বেড়েছে। এই ইউরিক অ্যাসিড কি আমাদের শরীরেরই কোনো পদার্থ যেটা পরিষ্কার হওয়ার দরকার রয়েছে, নাকি অন্য কিছু? এর পিছনে কি কি কারণ রয়েছে সেটাই আজ জেনে নেব। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি মুক্তিয়া, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালট্যান্ট ডক্টর আজিজুর রহমান স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার, ইউরিক অ্যাসিড কি আমাদের শরীরেরই কোনো বিষাক্ত জিনিস নাকি অন্য কিছু? ইউরিক অ্যাসিডের ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের শরীরের মেটাবলিজম ব্যাপারটা বুঝতে হবে। আমাদের শরীরে আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি তার মধ্যে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, কার্বোহাইড্রেট থাকে। এবার এই প্রোটিন যখন মেটাবলাইজড হচ্ছে শরীরে, সেই প্রোটিন মেটাবলাইজড হয়ে অ্যামাইনো অ্যাসিডে ভাঙছে। এবার এই অ্যামাইনো অ্যাসিড যখন আরও ভেঙে যখন একদম শেষ পর্যায়ে যাচ্ছে, তখন পিউরিন পিরিমিডিন বলে দুটো বেস তৈরি হয়। এখন এই পিউরিন আলটিমেটলি ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে সেটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। এটা একটা আমাদের শরীরের এক্সক্রিটরি প্রোডাক্ট, বা আমাদের শরীরের যে সমস্ত আমরা যেমন ইউরিনের মাধ্যমে যে সমস্ত অন্যান্য বর্জ্য পদার্থ নিঃসরণ করি, সেরকম ইউরিক অ্যাসিড একটি বর্জ্য পদার্থ বা এক্সক্রিটরি প্রোডাক্ট। এটা কিন্তু আমাদের শরীরে তৈরি হয়, একটা পার্ট অফ দ্য মেটাবলিজম। সুতরাং এটা কোনো বাইরে থেকে ঢুকে আসা কোনো বিষ নয়, এটা আমাদের শরীরে থাকে, একটা নির্দিষ্ট মাত্রায় থাকে। কিন্তু এটা যদি এক্সক্রিটরি প্রোডাক্ট যদি আমাদের শরীরে বেশি বেড়ে যায়, অর্থাৎ বেড়ে যায় দুটো সেন্সে হতে পারে। একটা হচ্ছে যে এর ইউরিক অ্যাসিডের প্রোডাকশন খুব বেশি পরিমাণে হচ্ছে, অথবা আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিড যে ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে সেটা কিন্তু আমরা ঠিকভাবে বের করতে পারছি না। কিডনি যে ফিল্ট্রেশন হচ্ছে সেই ফিল্ট্রেশনটা ঠিকঠাকভাবে কাজ করছে না। এর ফলে কি হচ্ছে, ইউরিক অ্যাসিড আমাদের শরীরে যে লেভেলে একটা সেফ লেভেলে থাকা দরকার সেই লেভেলের থেকে কিন্তু বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড জমা হয়ে যাচ্ছে এবং সেটা ব্লাডে থাকছে। এবং সেইটা যখন আমরা ব্লাড টেস্টের মাধ্যমে যখন জানতে পারি যে হ্যাঁ এই লেভেলের উপরে পার্টিকুলার একটা লেভেল থাকে, মোটামুটি আমরা ধরি 6.5 বা 6.5 অবধি নর্মাল আমরা ধরি। তো 6 বা 6.5-এর উপরে যখন চলে যাচ্ছে তখন আমরা বলি সেফ লেভেল এর উপরে চলে গেছে এবং এটা কিন্তু আমাদের শরীরে ক্ষতি তৈরি করতে পারে। তখনই কিন্তু এটা বিষাক্ত হিসাবে কাজ করবে। কিন্তু যদি এটা সেফ লেভেলের নিচে থাকে, অর্থাৎ কথার কথা বলছি, কারোর ইউরিক অ্যাসিড লেভেল 5.8 বা 5.5 বা 6.0, সেক্ষেত্রে কিন্তু এটা সেফ লেভেলের মধ্যে এবং এটা কিন্তু তখন বিষাক্ত পদার্থ হিসাবে কাজ করবে না। কিন্তু সেফ লেভেলের উপরে চলে গেলেই এটা বিষাক্ত হিসাবে কাজ করবে। আমরা গাউট অর্থাৎ গাঁটের ব্যথা প্রায়ই শুনি, এটাও কি ইউরিক অ্যাসিডের জন্যই হয়? হ্যাঁ, গাউট বা গেটে বাত যেটাকে বাংলাতে বলা হয়, সেটা কিন্তু মেনলি তার প্রধান কারণ কিন্তু এই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া।
যেটা একটু আগে আমি বললাম যে দুটো কারণে হয় আমাদের শরীরে অত্যধিক প্রোডাকশন হচ্ছে, সেটা কোনো মেটাবলিজম রোগের জন্য হতে পারে, অথবা আমরা ডায়েটরি ইনটেক, প্রোটিন যে ডায়েটরি ইনটেক আমরা খুব বেশি পরিমাণে ডায়েটরি ইনটেক করছি, এবং সেই ডায়েটরি ইনটেক বেশি হওয়ার কারণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের প্রোডাকশনটা বেশি পরিমাণে হচ্ছে, এবং তার সঙ্গে আরও একটা দিক যে হয়তো সেই যে পরিমাণ নর্মাল প্রোডাকশন হচ্ছে কিন্তু বেরোচ্ছে না ঠিকমতো। এবারে এই ইউরিক অ্যাসিডটা বাড়তি, যে ইউরিক অ্যাসিডটা শরীরের মধ্যে ব্লাডের মধ্যে থেকে যাচ্ছে, সেই ইউরিক অ্যাসিডটা কিন্তু বিভিন্ন জায়গাতে জমা হতে থাকে, স্পেশালি আমাদের ছোট ছোট যে জয়েন্টস আছে, ফিঙ্গার জয়েন্টস বা অ্যাঙ্কেল জয়েন্টস বা যেটাকে আমরা গোড়ালি বলি, বা কনুই বা এলবো জয়েন্টস, এগুলোর মধ্যে জমা হয় ক্রিস্টাল রূপে ইউরিক অ্যাসিড ক্রিস্টালস। এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালস যখন জমা হয় তখন কিন্তু ওটাকে আপনাদের ওই জয়েন্টগুলোতে ওরা একটা ইনফ্লামেশন বা প্রদাহ রোগ সৃষ্টি করে। এই ইনফ্লামেশন বা প্রদাহ রোগটাকেই আমরা তখন গাউট হিসাবে বলি, বা গাউট সে ইউরিক অ্যাসিড বাড়ার জন্য। সুতরাং ইউরিক অ্যাসিড বাড়লেই যে সবসময় গাউট হবে এটা কোনো কারণ নেই, কিন্তু গাউট মানে একটা ইউরিক অ্যাসিড, তার প্রধানতম কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়া। এই গাঁটের ব্যথা ছাড়া আর কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ইউরিক অ্যাসিড হয়েছে? গাঁটের ব্যথা ছাড়া অনেক সময় যেটা আমাদের দেখা যায় যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড জয়েন্টগুলোতে জমা হওয়ার ফলে একটা টফি বলা হয় যেটাকে টিওএফ, এটা এই জিনিসটা কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড জমা গেলে গুটলি টাইপের, যেটাকে বাংলাতে গুটলি বলা হয়, সেই গুটলি কিন্তু এই কনুইয়ের আমাদের এইদিকে কিন্তু হতে পারে, বা যে কোনো নি জয়েন্টে গুটলি, এই ধরনের গুটলি থাকলে সেটাকে ইউরিক অ্যাসিড টফি বলা হয়। এই টফি একটা জিনিস, মানে গাঁটের ব্যথা ছাড়া অর্থাৎ গাউট ছাড়া এই টফি থাকতে পারে। একটা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে পা ফুলে যাওয়া, বিশেষ করে পায়ের গোড়ালি থেকে নিচের অংশটা ফুলে যাওয়া, এটা একটা থাকতে পারে, বা পায়ের পাতা লালচে ভাব থাকা, বা হাঁটুর নিচের পোর্শনটা যন্ত্রণা হওয়া, বা অনেক সময় কি হয় যন্ত্রণা হয়তো অতটা নেই কিন্তু টাচ করলে একবারে পেশেন্ট কোঁকিয়ে উঠছে বা পা সরিয়ে নিচ্ছে যন্ত্রণাতে, তো সেই জিনিসটা কিন্তু, এই জিনিসগুলো কিন্তু লক্ষণের মধ্যে পড়ছে। সময় মতো যদি ইউরিক অ্যাসিড কেউ নিয়ন্ত্রণে না আনে বা ওষুধ না খায় তাহলে কি হতে পারে? ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে যে পরিমাণে থাকা দরকার তার থেকে উপরে যখনই চলে যায় তখন কিন্তু আমাদেরকে দুভাবে এটাকে ম্যানেজ করতে হবে। একটা হচ্ছে যে এটাকে আমাদেরকে প্রথম কথা প্রোডাকশানটা কমাতে হবে। এবারে প্রোডাকশানটা কমাতে গেলে কিন্তু আমাদেরকে সেই বেসিক জায়গাতে ফিরে যেতে হবে, অর্থাৎ আমরা যেন কিছু কিছু ডায়েটরি রেস্ট্রিকশনস থাকে, সেই ডায়েটরি রেস্ট্রিকশনস কিন্তু আমরা করব। যেমন এক্সেসিভ রেড মিট ইনটেক, ঠিক আছে, বা যেটাতে ভেজিটেবল ডায়েটসের মধ্যেও যেগুলো এক্সেসিভ প্রোটিন থাকে, যেমন মসুর ডাল, ঠিক আছে, এইগুলো আমরা অ্যাভয়েড করব। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে জলটা বেশি পরিমাণে খাবো। জলটা খেলে কি হবে, আমাদের কিডনিটা ঠিকঠাকভাবে ফাংশন করতে পারবে, এবং ইউরিক অ্যাসিড যদি প্রোডাকশন বেশিও হয় সেটাকে কিন্তু ইউরিনের মাধ্যমে বের করে দিতে পারবে। এছাড়া আমরা রেগুলার একটা চেক আপের মধ্যে থাকবো, রুটিন চেক আপ, অন্তত যাদের কিছু নেই কিন্তু তবুও কিন্তু বছরে একবার করে ইউরিক অ্যাসিড আমরা যেন চেক করি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা ওবেসিটি বা অ্যালকোহল ইনটেক, যেটা আমাদের সেডেন্টারি লাইফস্টাইলের একটা পার্ট, সেই অ্যালকোহল বা ওবেসিটি থেকে আমরা যেন দূরে থাকি, অর্থাৎ আমরা একটা রেগুলার এক্সারসাইজ রুটিন ফলো করি এবং অ্যালকোহল ইনটেকটা থেকে আমরা যেন দূরে থাকি। এই সমস্ত মেজারগুলো করলে কিন্তু আমরা অনেকটাই রিলিফ পাবো। এই অ্যালকোহল ছাড়াও কি আর কোনো খাবার বা আর কোনো খারাপ অভ্যেস রয়েছে যেগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে? অ্যালকোহল ছাড়া আমাদের যেগুলো দৈনন্দিন জীবনের ফাস্ট ফুড, যেগুলো প্রক্রিয়াজাত মাংস বা যেমন আপনার বার্গার হোক, সসেজ হোক, বা এই সমস্ত জিনিসপত্র যেগুলোর মধ্যে হাই আর্টিফিশিয়াল জিনিসপত্র থাকে, সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিড তৈরির একটা প্রধান উপকরণ। এছাড়া রেড মিট, সেই রেড মিট জাতীয় প্রক্রিয়াজাত খাবার কিন্তু আমাদের ক্ষেত্রে এগুলো থেকে রেস্ট্রিকশন থাকতে হবে। ফাস্ট ফুড, তারপরে আপনার মসুর ডাল বা ডাল জাতীয় কম্পোনেন্টের মধ্যে যেগুলো হাই প্রোটিন ডাল, সেই ডালগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এইগুলো করলে আমরা কিন্তু অনেকটাই এগুলোকে কন্ট্রোল করতে পারবো, ইউরিক অ্যাসিড লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পারবো। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে জিম, যোগা নাকি ডায়েট কোনটা বেশি কার্যকরী?
ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ কোনো পেশেন্ট গাউটে ভুগছে বা হাইপার ইউরিসিমিয়াতে ভুগছে, তখন কিন্তু জিম করলে বা এক্সেসিভ হেভি লোড এক্সারসাইজ করলে তার কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। সুতরাং এক্সারসাইজ ইজ অলওয়েজ রেকমেন্ডেড, এক্সারসাইজ আমরা অবশ্যই রেকমেন্ড করি, কিন্তু সেটা হবে কিন্তু মডারেট এক্সারসাইজ, মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, যেমন ওয়াকিং হতে পারে বা হালকা কিছু ব্যায়াম হতে পারে, যোগা হতে পারে, বা বসে হোক বা দাঁড়িয়ে হোক পায়ের ফ্রি জয়েন্টসের ফ্রি মুভমেন্টস বা এই সমস্ত ফ্রি এক্সারসাইজ যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু করতে। কিন্তু হেভি লোড এক্সারসাইজ করলে কিন্তু অ্যাক্টিভ যখন ডিজিজ থাকবে সেই সময় কিন্তু ডিজিজটা আরও বেড়ে যেতে পারে এবং যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে। সেজন্য এইটা অবশ্যই দরকার। এবং তার সঙ্গে আমি প্রথম থেকেই বলে আসছি, ডায়েট রেস্ট্রিকশনস একটা মেজর পার্ট এখানে। যে সমস্ত জিনিসপত্র আমাদের হাই প্রোটিন ইনটেকের মধ্যে পড়ে এবং রেড মিট, তার মধ্যে মসুর ডাল বা অনেক ক্ষেত্রে পালং শাকও বলা হয়, যে এই সমস্তগুলো থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকা উচিত। এবং এইগুলো রেস্ট্রিকশন করতে পারলে তার সঙ্গে কিন্তু জল, অন্তত 2 থেকে 3 লিটার জল প্রতিদিন আমাদের কিন্তু খাওয়া উচিত। অর্থাৎ সোজা কথায় আমরা রেগুলার এক্সারসাইজ করব মাইল্ড টু মডারেট, তার সঙ্গে আমরা রেগুলার জলটা খাবো 2 থেকে 3 লিটার, এবং তার সঙ্গে একটা ডায়েটারি রেস্ট্রিকশন রাখবো, আমরা কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলটাকে অনেকটাই কন্ট্রোলে আনতে পারবো। কোন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ দরকার? আমি আগের সূত্র দিয়েই বলি যে ডায়েট এবং এক্সারসাইজ এই দুটোই কিন্তু শেষ কথা নয়। এই দুটো কিন্তু আমাদের শরীরকে ভালো রাখবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাকে ট্রিটমেন্ট নিতেই হবে। একটা সার্টেন স্টেজ পর্যন্ত কিন্তু এই ডায়েট এবং এক্সারসাইজ আমাকে হেল্প করবে ইউরিক অ্যাসিড লেভেলটাকে নর্মাল রেশিওতে রাখতে, কিন্তু তারপরে কিন্তু আমাকে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতেই হবে। অর্থাৎ শুধুমাত্র ডায়েট বা এক্সারসাইজের উপরে নির্ভর করে যদি কোনো পেশেন্টের ইউরিক অ্যাসিড বেশি থাকে, তিনি যদি মনে করেন না আমি এটাকে কন্ট্রোল করে নিতে পারবো, সেটা কিন্তু ভুল ধারণা। তাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং নির্দিষ্ট কিছু ওষুধ থাকবে, সেই সমস্ত ওষুধগুলো কিন্তু খেতে হবে এবং রেগুলার তাকে চেক আপ করাতে হবে। এবং রেগুলার চেক আপের সঙ্গে সঙ্গে কিন্তু তাকে একটা টাইম টু টাইম ডাক্তারবাবুরা যেভাবে বলবেন সেই টাইম টু টাইম ইউরিক অ্যাসিডটা টেস্টিংয়ের মাধ্যমে মনিটরিংয়ে রাখতে হবে। তাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যদি কন্ট্রোল থাকে 3 মাস বা 6 মাসের একটা টেস্ট করতে বলি। সুতরাং ওষুধ খাবেন, নিয়মিত টেস্ট করাবেন, তার সঙ্গে এক্সারসাইজ প্লাস ডায়েট, এই সব কটা মিলিয়েই কিন্তু আমরা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে পারবো। এই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি কোনো ঘরোয়া টিপস রয়েছে? কারণ প্রত্যেকটা মানুষই প্রথমেই জানতে হয় ঘরোয়া কোনো উপায় আছে কিনা। ঘরোয়া টিপস বলতে সেইভাবে কিন্তু প্রুভেন কোনো টিপস নেই। আমরা যেগুলো অনেক ক্ষেত্রেই আমরা টিভিতে, ম্যাগাজিনে বা ক্ষেত্রে দেখি, এগুলো কিন্তু অনেকটাই প্রমাণিত নয়, কারণ এর কোনো সায়েন্টিফিক বেস সেইভাবে নেই বা এর উপরে কোনো সায়েন্টিফিক রিসার্চ পেপারও কিন্তু নেই। মোটামুটিভাবে আমরা যেটা বলি যে জলটা একটু বেশি করে খাবেন, সবজি জাতীয় জিনিসগুলো একটু বেশি রাখবেন, মাংস জাতীয় জিনিসটা একটু কম রাখবেন, আর রেগুলার একটা ডায়েট ফলো করবেন। এমন যেন না হয় যে আমি কোনো দিন হঠাৎ করেই হয়তো আমি মাংসটা বেশি করে খেয়ে ফেললাম, বা কোনো দিন হয়তো ডালটা আমি বেশি করে খেয়ে ফেললাম, এইটা যেন না হয়। একটা সুষম খাবার এবং রেগুলার একটা ডায়েটের ওপরে আমরা যদি চলাচল করি এবং জলটা বেশি করে খাই এবং ফল জাতীয় জিনিসপত্র যদি খাই, তাহলে কিন্তু আমরা এটাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। আর এছাড়া কিন্তু কোনো পার্টিকুলার কোনো হোম রেমেডি নেই যেটা সাবস্টিটিউট, মানে ওষুধের সাবস্টিটিউট যেটা হতে পারে। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডা বা এই ধরনের কোনো জিনিসপত্রে আমাদের কান না দেওয়াই ভালো। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন, ইউরিক অ্যাসিড কি এবং কিভাবে নিরাময় করা যায়, ঘরোয়া টিপস কতটা কার্যকরী, এই সব কিছুই তিনি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।